হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা স্থিতিবিদ্যার লাস্ট দুইটা স্পেশাল ম্যাথ করব। তো এই চলো আমরা ভ্রামক রিলেটেড স্পেশাল ম্যাথগুলো তাহলে স্টার্ট করি। আমরা তাহলে একটা ম্যাথ পড়ে দেখি এখানে আসলে আমাকে ম্যাথটাতে কি বলছে। দেখো এই ম্যাথগুলো খুব সোজা যদি তুমি বুঝতে পারো। দেখো এখানে তোমাকে বলতেছি কি এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি এই তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 12 এবং 5। তার মানে এটা তোমার কাছে একটা ত্রিভুজ আছে, যে এই ত্রিভুজটার নাম কি বলতো, তোমার এবিসি ত্রিভুজ। এবং এই ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য তোমার এখানে দেওয়া 13, তারপরে তোমার হচ্ছে যে এই আর এরপর কত দেওয়া আছে সিএ, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া তোমার এখানে 12, এবং তোমার হচ্ছে ভাই এবি এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া তোমার এখানে 5 একক। সো তুমি বুঝতেছো এই ত্রিভুজটা কোন ধরনের হবে? এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা কিভাবে বুঝলাম এটা সমকোণী ত্রিভুজ হবে ভাই? দেখো তো, তোমরা নিশ্চয়ই পিথাগোরাসের উপপাদ্যটা মনে আছে। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য শর্ত কি? অতিভুজের তোমার হচ্ছে ভাই স্কয়ার ইকুয়ালস টু ভূমির স্কয়ার হইতে হয়, প্লাস হচ্ছে তোমার ভাই লম্বের স্কয়ার হতে হয়। এটা তো আমরা সবাই আশা করি জানি। সেখানে বেসিক্যালি দেখো তো, তুমি যদি 13কে যদি অতিভুজ ধরো, মানে 13 স্কয়ার, এটার ভ্যালু যা আসবে, সো এই 12 অথবা 5 এদের দুজন থেকে যে কোনো একজন ভূমি হবে, একজন লম্ব হবে। তো আমি তো জানি না কে ভূমি কে লম্ব, আমি চলো 5কে চলো ভূমি ধরে নিলাম, এবং লম্বকে আমি যদি 12 ধরে নিই, দেখো দোনোটা কিন্তু ইকুয়াল আসতেছে। আর দোনোটা যদি ইকুয়াল আসে, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আমাদের সমকোণী ত্রিভুজ। সো চলো তাহলে প্রথমে আমি একটা আগে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। এখানে আমরা প্রথমে এখানে একটা বাহু দিলাম। চলো এটাকে তাহলে আমরা স্ট্রেট লাইন করে দিই বাহুটাকে একটু করে। এটা হইতেছে আমাদের একটা বাহু, এবং ধরো তোমার হচ্ছে যে এখানে হচ্ছে আমার আরেকটা বাহু আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন হবে। আর দেন আমাদের হচ্ছে যে এই যুক্ত ভাবে আরেকটা বাহু আছে। সো ধরো তোমার এখানে হচ্ছে আরেকটা বাহু আছে, এটাকে আমি এভাবে করে যুক্ত করে দিলাম। সো এটা হচ্ছে আমার এটা কি ত্রিভুজ হয়ে গেল বলো তো? সমকোণী ত্রিভুজ হয়ে গেল, রাইট? তো সমকোণী ত্রিভুজ এটার তাহলে দেখো তো, এই যে বিসিটা হচ্ছে তোমার এখানে 13, দ্যাট মিনস এটাকে তুমি যদি বি বিন্দু বলো, এটাকে তুমি যদি সি বিন্দু বলো, এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এখানে কতটুকু? 13 একক, রাইট? তারপর তোমার দেখো এখন এখন এরপর তোমাকে বলছে কত? সিএ। এটা যেহেতু তুমি সি দিছো, তাহলে এটাকে দিতে হবে তোমার এখানে। এই সিএ এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু? দেখো তো, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার এখানে 12 একক। সো এটা তোমার হবে 12 একক। এবং তোমার আরেকটা বাহুর দৈর্ঘ্য যেটা আছে এবি, এই বাহুটার দৈর্ঘ্য তোমার এখানে দেওয়া আছে হচ্ছে 5 একক। মিটার না, 5 একক। কারণ এখানে তো মিটার হবে নাকি সেন্টিমিটার হবে কিছু বলে নাই। সো এখানে যেহেতু জাস্ট একক লেখা আছে, তাহলে আমরা এখানে কত ইউজ করবো বলো তো? একক ইউজ করবো। এরপরে দেখো তোমাকে কি বলছে, এরপরে তোমাকে বলতেছে এ বি এবং সি বিন্দুতে এফ বলের মোমেন্ট যথাক্রমে 0, -25, 144 হলে এই এফ বলের মান নির্ণয় করো, দিক নির্ণয় করো এবং ক্রিয়ারেখা নির্ণয় করো। তো খুবই মজার একটা ম্যাথ। আমি চলো তোমাকে কোয়েশ্চনটা আরেকবার একটু করে বুঝাই। তোমার এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ওই ত্রিভুজের তিনটা বাহু তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, এবং তোমাকে বলতেছে এই তিনটা বাহুতে তোমার হচ্ছে যে এই এ বি সি তিনটা বিন্দুতে, দেখো এখানে কি বলতেছে, এ কমা বি কমা সি তিনটা বিন্দুতে একটা এফ বল আছে। ওই এফ বলের মোমেন্টটা কত? এ বিন্দুতে মোমেন্ট হচ্ছে 0, আর বি বিন্দুতে হচ্ছে -25, এবং সি বিন্দুতে হচ্ছে তোমার 140। চলো তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলি। আমি তাহলে যেটা করি, এই জিনিসটাকে আমরা মুছে দিয়ে এখানে কোয়েশ্চনে যে ডাটাটা দেওয়া আছে এটা চলো আমরা এখানে লিখে ফেলি। দেখো তো ভাই, কোয়েশ্চনে ফার্স্ট অফ অল তোমাকে কি দিছে? এখানে তোমাকে দেওয়া আছে যে এ বিন্দুতে এফ বলের ভ্রামক বা মোমেন্ট ইকুয়াল টু কত বলো তো? 0। এ বিন্দুতে এফ বলের মোমেন্ট 0 বা ভ্রামক 0। আবার তুমি খেয়াল করে দেখো, বি বিন্দুতে এফ বলের মোমেন্ট কত দেওয়া আছে তোমার এখানে? -25 দেওয়া আছে। আবার তুমি দেখো সি বিন্দুতে এফ বলের মোমেন্ট এটা দেওয়া আছে কতটুকু বলো তো ভাই? 144 দেওয়া আছে। এইবার তোমরা নিশ্চয়ই, যেহেতু তোমরা এটা আমাদের 35 নাম্বার লেকচার, তোমরা নিশ্চয়ই আমার আগের লেকচারগুলো দেখে আসছো। আমি আশা করতেছি তোমরা আমার আগের লেকচারগুলো দেখে আসছো। ওই লেকচারগুলোতে আমরা কি দেখছিলাম দেখো তো? ধরো তোমার এখানে একটা দণ্ড আছে ভাই, ধরো তোমার এখানে একটা বল কাজ করতেছে, এটা ধরো তুমি ডাব্লিউ বল, রাইট? তো এই ধরো এই বলটা কাজ করতেছে এ বিন্দুতে, সাপোজ। তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ডাব্লিউ বলটার এ বিন্দুতে ভ্রামক কত হবে, তখন তুমি কি বলতা? এই ডাব্লিউ বলের এ বিন্দুতে ভ্রামক বা মোমেন্ট ইকুয়াল টু তুমি 0 বলতা না? কেন 0 বলতা? কারণ তুমি ভ্রামকের সূত্র কি জানো? ভ্রামকের সূত্র জানো, বল ইন্টু লম্ব দূরত্ব, রাইট? সো এখানে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, বলটা তো কাছে, এখানে বলটা তো কাজ করতেছে এ বিন্দুতে। তো এ বিন্দুর সাপেক্ষে ভ্রামক কত হবে? দেখো বল ডাব্লিউ বলটা কাজ করতেছে এ বিন্দুতে, আবার তুমি এ বিন্দুর সাপেক্ষে ভ্রামক বের করতেছো, তাহলে তো কোনো ডিস্টেন্সই নেই, তাই না? যদি তোমার ধরো এখানে ধরো তুমি যদি একটা বি বিন্দু নিতা, তাহলে তুমি যদি বলতা ডাব্লিউ বলের বি বিন্দুতে মোমেন্ট, এটা কিন্তু নট ইকুয়াল টু 0।
কেন নট ইকুয়াল টু 0? ডাব্লিউ বলটার বি বিন্দুতে মোমেন্ট তুমি কিভাবে বের করতা? ইকুয়াল টু তুমি লিখতা কত বলো তো? বল দিতে ডাব্লিউ, আর ডাব্লিউ বলটা কাজ করতেছে এ বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে তুমি মোমেন্ট বের করতেছো, তার ডিস্টেন্স কত? এ বি দিতা। সো এখানে একটা তুমি জিনিস খেয়াল করে দেখো, এইখানে দেখো যে এই এ বিন্দুতে এফ বলের মোমেন্ট কত? 0 আসছে। তার মানে এখানে তুমি দেখো এই ফিগারটার দিকে তাকাও, এই দণ্ডের ফিগারটার দিকে, এই দণ্ডের ফিগারে এ বিন্দুতে ডাব্লিউ বলের মোমেন্ট কত আসছে? 0 আসছে। তাহলে এখানে আমি কি বলতে পারি? ডাব্লিউ বলটা এ বিন্দুতে কাজ করতেছে, রাইট? ডাব্লিউ বলটা এ বিন্দুতে কাজ করতেছে বলেই কিন্তু এই এ বিন্দুতে ডাব্লিউ বলের মোমেন্টটা 0 আসছে, কারণ তাহলে ডিস্টেন্সটা 0 হয়ে গেছে। তার মানে এখানে খেয়াল করে দেখো, যেহেতু তোমার এখানে আসছে এ বিন্দুতে এফ বলের মোমেন্ট 0, তাহলে আমি কি এটা ইনডাইরেক্টলি বলতে পারি এফ বলটা আমার এ বিন্দুতে কাজ করতেছে? খেয়াল করে দেখো, আমি আবার জিনিসটা রিপিট করি। তুমি দণ্ডের এখানে দেখে আসছিলা ডাব্লিউটা যখন এ বিন্দুতে কাজ করে তখন এ বিন্দুর সাপেক্ষে এই ডাব্লিউ বলটার মোমেন্ট কত আসে? 0 আসে। তার মানে অবশ্যই ডাব্লিউ বলটা তখন এ বিন্দুতে কাজ করতেছে। তাহলে এ বিন্দু এইখানে দেখো, এইখানে তুমি বলতেছো এ বিন্দুতে এফ বলের মোমেন্ট 0, তার মানে আলটিমেটলি এফ বলটা এ বিন্দুতে কাজ করতেছে। তাহলে এফ বলটা এ বিন্দুতে কোথায় এভাবে করে কাজ করতেছে, রাইট? এই জিনিসটা আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারতেছি। আচ্ছা, এটাকে আমি একটু করে দেখাই, এভাবে না, আমি আর একটু করে সুন্দর করে আঁকি জিনিসটাকে। আমি ধরে নিচ্ছি সাপোজ এই এফ বলটা আমার কোথায় কাজ করতেছে? এফ বলটা এ বিন্দুতে কাজ করতেছে। আশা করি এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ নেই কারো। কারণ দেখো, এফ বল যদি এ বিন্দুতে কাজ করে, তো এ বিন্দুর সাপেক্ষে তুমি যখন মোমেন্ট বের করবা তখন তো ডিস্টেন্স 0 হবে, কারণ এ বিন্দুর সাপেক্ষে বের করতেছো, আর এবার এফ বলটা এফ বিন্দুতে কাজ করতেছে, তাহলে ডিস্টেন্স কত? 0। সো এই জন্য আসলে মোমেন্ট এখানে 0 আসছে। আশা করি তোমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছো। সো চলো আমি তাহলে এগুলোকে পরিষ্কার করে তোমাকে আমরা নেক্সট আগাই। এখন তাহলে দেখো, আমরা তাহলে বি বিন্দুতে এফ বলের মোমেন্টটা কিভাবে বের করতে পারি। দেখো তো, বি বিন্দুতে এফ বলের মোমেন্ট বের করার জন্য আমার কি করতে হবে? এই এফ থেকে বি এর সাথে একটা লম্ব দূরত্ব নিতে হবে না? এখানে আমরা একটা কি দিব বলতো? একটা লম্ব দূরত্ব নিব। দ্যাট মিনস এটা কিন্তু আমার কি বলতো? লম্ব, রাইট? আবার আমি যখন এই সি বিন্দুতে ভ্রামক বের করব কার? এফ বলের, তখন এই এফ বলের সাথে এই সি বিন্দুর আমার কি টানতে হবে? একটা লম্ব টানতে হবে। খেয়াল করে দেখো না, আমরা কি জানি? আমরা ভ্রামক মানে কি জানি? কোনো বিন্দুতে ভ্রামক মানে আমরা জানি তোমার হচ্ছে যে বল ইন্টু যে বিন্দুতে তুমি ভ্রামকটা বের করবা, ওই বল থেকে ওই বিন্দুতে তুমি কি টানবা? একটা লম্ব টানবা, এবং ওই লম্ব দূরত্বটাকে তোমার কাউন্ট করতে হয়, রাইট? এই জিনিসটা আমরা সবাই এখানে জানি। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে এই বি বিন্দুতে এফ বলের ভ্রামক বের করতে চাই, দ্যাট মিনস এই বি বিন্দুতে যদি আমি এফ বলের ভ্রামকটা বের করতে চাই, তাহলে এই এফ থেকে আসলে বি এর উপর এটা কি টানতে হবে? আমার একটা লম্ব টানতে হবে। আর আমি যদি সি বিন্দুতে এই এফ বলের ভ্রামক বের করতে চাই, তাহলে এই এফ যেখানে কাজ করতেছে এখান থেকে আসলে এই সি বিন্দুতে তোমার এটা কি টানতে হবে? একটা লম্ব টানতে হবে। তো এই বিন্দুটার নাম যদি আমরা এখানে আমি যদি কালারিং করে দেখাই, সাপোজ ধরো এইখানে যে বিন্দুটাতে ছেদ করছে এই বিন্দুটার নাম আমরা ধরো এল দিলাম, এটাকে আমরা নাম কি দিচ্ছি? এল দিচ্ছি। ঠিক করে দিই, এই বিন্দুর নাম চলো আমরা এখানে তাহলে কত দিচ্ছি বলো তো? এল দিলাম। এবং এই বিন্দুটার নাম আমরা চলো এখানে এম দিলাম, রাইট? তাহলে এখানে দেখো, এবং আমরা বলতেছি এখানে আমাকে দেখো কি কি বের করতে বলছে কোয়েশ্চনের মধ্যে। আমাকে বের করতে বলছে তোমার হচ্ছে ভাই এই এফ বলের মান কত হবে, এটা আমাকে বের করতে বলছে। তারপরে তোমাকে হচ্ছে ভাই এফ বলের দিক কোনটা হবে এটা বের করতে বলছে। ক্রিয়া রেখা বের করতে বলছে, রাইট? তার মানে আমি ধরে নিচ্ছি যে এফ বলটা এ এর সাথে কত অ্যাঙ্গেল আছে? থিটা অ্যাঙ্গেলে আছে। তো সাপোজ আমি এখানে তাহলে কি লিখতেছি বলতো? আমি তাহলে প্রথমে চলো এটা মুছে দিই। আমি এখানে লিখবো তাহলে, ধরি এফ বল এ বি এর সাথে থিটা কোণে আছে এবং ইহা এ বিন্দুতে ক্রিয়াশীল। আচ্ছা, আমি আশা করতেছি এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম নাই। এখন একটা জিনিস দেখো, তুমি এখানে এই সি বিন্দুর সাপেক্ষে এফ বলের মোমেন্টকে তুমি কি লিখতে পারো? মূল বল হচ্ছে এফ, আর লম্ব দূরত্ব সি থেকে, তাহলে এফ এর লম্ব দূরত্বকে তুমি কত বলছো? সি এম, তাই না? সি এম। আর দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে একটা মাইনাস দিলা। এই দেখো তো, এই বি বিন্দুর সাপেক্ষে এফ বলের মোমেন্টটাকে তুমি কত বলতে পারো? আচ্ছা, এই মাইনাসটা কেন আসছে? এই মাইনাসটা আসছে দেখো, বি তো তোমার নিচে না, এই জন্য মোমেন্টটা গেছে এদিকে, আর সি উপরে, এই জন্য মোমেন্ট আসছে উপরে। এই জন্য আসলে উপরে নিচে হওয়ার কারণে একটাকে তোমার সিটাকে সাপেক্ষে আমি প্লাস দিছি, আর বি এরটাকে আমি মাইনাস দিছি। আসলে এই মাইনাসের অন্য কোনো কাজ নাই। এই মাইনাস দ্বারা আসলে বোঝাচ্ছেটা কি? মোমেন্ট দুইটা একে অপরের উল্টা দিকে আছে, এটাই। তাহলে এখন দেখো, আমি যদি বের করতে চাই যে বি বিন্দুতে এফ বলের মোমেন্ট, কিভাবে বের করব? মূল বল হচ্ছে এফ, আর এফ থেকে দেখো বি বিন্দুর লম্ব দূরত্ব কত? বিএল। তাহলে এখানে আমি বিএল বসাই দিলাম এখানে, আর এখানেটা আমি আগে মাইনাস দিয়ে দিলাম। আর এই মাইনাস দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা উল্টা দিকে কাজ করতেছে, রাইট? এটা আসলে আমরা এখানে বুঝতে পারছি সবাই। আচ্ছা, এবার আমরা একটু ত্রিভুজ নিয়ে কাজ করব। আমরা যদি এখানে ত্রিভুজ এ এল বি কাউন্ট করি, ত্রিভুজ কত কাউন্ট করতেছি? এ এল বি। এখানে তুমি যদি ভাই সাইন থিটা সূত্র অ্যাপ্লাই করো, দেখো তো সাইন থিটা মানে তুমি কি জানো? সাইন থিটা মানে তুমি জানো যে লম্ব বাই অতিভুজ। তো থিটা হচ্ছে তোমার এখানে, তাহলে লম্ব হবে তোমার হচ্ছে বিএল, আর অতিভুজ কোনটা হবে বলো তো? অতিভুজ হবে তোমার এখানে এ বি, রাইট? এটা তো আমরা সবাই আশা করি বুঝতে পারতেছি। তাহলে বিএল আর এ বির ভ্যালু দেখো কোয়েশ্চনে দেওয়া আছে কত? 5। তাহলে তুমি এখানে 5 বসাই দাও।
তাহলে এখানে দেখো তো তোমার এখানে বিএল ইকুয়াল টু কত আসবে 5 সাইন থিটা আসবে। আবার তুমি যদি ত্রিভুজ এসিএম নিয়ে চিন্তা করো তাহলে দেখো এখানে কত আসবে, এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তোমার হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, রাইট? এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে তুমি যদি এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র অ্যাপ্লাই করো তাহলে দেখো তো তোমার এখানে কত আসবে, তোমার এখানে তুমি লম্ব বাই অতিভুজ, তো এই অ্যাঙ্গেলের জন্য লম্ব কোণটা সিএম, রাইট? এই অ্যাঙ্গেলের জন্য লম্ব কোণটা হবে সিএম। আমরা কি জানি, কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। আর অতিভুজ কোণটা হবে, অতিভুজ হবে তোমার এখানে এসি। তাহলে দেখো তো তুমি তো অলরেডি এসির ভ্যালু জানো, এসির ভ্যালু দেওয়া আছে কত এখানে 12। সো তুমি এখানে তাহলে 12টাকে বসাই দাও। তাহলে তুমি এখান থেকে দেখো তো একটা জিনিস, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যেটা আছে এটাকে তুমি কি লিখতে পারো, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে সবাই আমরা জানি কস থিটা। তাহলে এখানে আমরা এটাকে কত লিখতে পারি দেখো তো, এটাকে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে তোমার ভাই কস থিটা। এটা এগুলো করে থাকতেছে সিএম ডিভাইডেড বাই আমার আসতেছে হচ্ছে তোমার 12। সো তাহলে আমার এখানে যদি সিএমটা ক্যালকুলেট করি, সিএম এগুলো কত আসবে 12 কস থিটা। আশা করি আমরা সবাই এই জিনিসটা এখানে বুঝতে পারছি। তো এটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, এটাকে যদি আমরা 2 নাম্বার নাম দিই, দেখো চলো আমরা তাহলে এখানের মধ্যে এইগুলাকে এই একটু করে পরিষ্কার করে লেখার চেষ্টা করি। আচ্ছা, পরিষ্কার করা লাগবে না, চলো আমরা একটা নতুন পেজে যাই, তাহলে তো হইলো, তাই না? তো এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা 1 নাম্বার যেটা পাইছি, 1 নাম্বার এটা পাইছি, রাইট? এটাকে আমরা চলো একটু কপি করে আনি। 1 নাম্বারে আমরা হচ্ছে এটা পাইছি, এখানে দেখো এখানে পাইছি হচ্ছে এটা। আর 2 নাম্বারে কোনটা পাইছি দেখো তো, 2 নাম্বারে পাইছি 144 ইকুয়ালস টু তোমার হচ্ছে যে এফ ইন্টু সিএম। সো 2 নাম্বার আমরা পাইছি এখানে, এটাকে আমরা এখানে রাখলাম। ওকে, সো এবার দেখো, এইবার আমরা এখানে এই প্রথম কথা আমরা দেখো তো এখানে যেটা পাইছিলাম মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে 25 ইকুয়াল কত থাকতেছে এফ ইন্টু বিএল থাকতেছে ভাই। এবার একটা দেখো তো 25 ইকুয়ালস টু, তুমি এখানে একটা বিএল এর কিন্তু একটা ভ্যালু পাইছো, বিএল কত পাইছো 5 সাইন থিটা। তাহলে এখানে তুমি বিএল এর জায়গায় 5 সাইন থিটা বসাই দাও। তাহলে এখানে দেখো তোমার কত থাকতেছে 5 5 দিয়ে কেটে দাও, তাহলে এফ সাইন থিটা এগুলো তোমার থাকতেছে কতটুকু বলো তো ভাই, 5 থাকতেছে, কারণ 25 কে তুমি 5 দিয়ে ভাগ করলে 5 থাকবে। আর এখানে দেখো 144 আছে, এখানে এফ আছে, সিএম এগুলো তুমি কত পাইছো 12 cos থিটা। সো এখানে পাইছো তুমি হচ্ছে 12 cos থিটা। তো তাহলে তুমি এখানে যদি এফ cos থিটা লিখতে চাও, এফ cos থিটা এগুলো কত আসবে দেখো তো 12 আসবে না, কারণ 144 কে তুমি যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে 12ই আসবে। সো এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন নাম দাও, এটাকে তুমি 4 নাম্বার ইকুয়েশন নাম দাও। এবার তুমি যে কাজটা করো, 3 কে স্কোয়ার করে 4 কে স্কোয়ার যোগ করো, 3 স্কোয়ার যোগ কত করো বলো তো ভাই 4 স্কোয়ার করো। সো দেখো তো তোমার এখানে কত আসবে, এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে 5 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার। তাহলে দেখো তো এই যোগফলটা বাম পাশে কত আসতেছে তোমার এখানে এফ স্কোয়ার আসবে, আর এই পাশে দেখো তো কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়ে যাবে, আর এই পাশে কত আসবে 169 আসবে। সো এফ এর ভ্যালু কত আসবে দেখো তো, রুট ওভার করে দিলে 13 নিউটন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার এখানে এফ বলের মান, রাইট? এটা আমরা আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার যদি আমরা থিটা বের করতে যেতাম কি করতাম, আমরা 3 কে 4 দিয়ে ভাই ভাগ করে দিতাম। তো তাহলে দেখো এখানে আমরা কত পাইতাম, আমরা ভাগ করে দিলে আমরা এখানে পাইতাম, এটাকে যদি চলো একটু আমি তোরে মুছে ঠিক করি, এইখানে আমরা পাইতাম যদি আমরা 3 কে 4 দিয়ে ভাগ করে দিতাম তাহলে এফ এবং এফ তো তোমার কাটা যাইতো ভাই। তাহলে এখানে থাকবে কত সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তার মানে এখানে কত হয়ে যাবে তোমার এখানে ট্যান থিটা হয়ে যাবে না, 3 কে 4 দিয়ে ভাগ করে দিলে। আর এখানে কত আসবে 5 ডিভাইডেড বাই 12। তাহলে তুমি যদি থিটা ক্যালকুলেট করতে যাও, থিটা ইকুয়ালস টু কত tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 12, রাইট? সো এখানে অ্যাঙ্গেলটা আসবে তোমার এখানে 22.62 ডিগ্রি। তাহলে আমার কিন্তু সবগুলা জিনিস বের হয়ে গেছে। দেখো আমাকে কি কি বের করতে বলছিল, আমাকে এফ বলের মান বের করতে বলছিল, আমি বের করে ফেলছি 13 নিউটন। দিক বের করতে বলছে থিটা যেটা এর সাথে আছে এবং সেটা এ বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে এখানে চলো আমি সাজাই জিনিসটা লিখি, তাহলে আমরা লিখবো যে সুতরাং এফ বলের মান 13 নিউটন এবং ইহা এবি এর সাথে 22.62 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এবং এটি এ বিন্দুতে ক্রিয়াশীল। সো এটা হচ্ছে আমার কি বলতো ভাই আনসার। চলো আমরা নেক্সটে যাই। তো নেক্সটে দেখো ভাই এখানে একটা জিনিস আছে, সেটা একটু বলি। যদি আমাদের ম্যাথগুলো যদি তুমি বুঝো তাহলে এই ভিডিও তুমি লাইক করতে পারো, আর তোমার কাছে যদি পড়াগুলো মনে হয় যে মানে বুঝতেছো তুমি পড়াগুলো, তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করতে পারো। এতে করে হবে কি কমিউনিটি গ্রো আপ হবে।
আর হইতেছে তোমরা যদি কোনো ম্যাথ নিজেরাই না বুঝো তাহলে নিজেরাই ডিসকাস করতে পারবে, হ্যাঁ। কিন্তু হবে কি, ধরো তুমি ভিডিওটা দেখলা, তোমার বন্ধু ভিডিওটা দেখলো না, তাহলে তুমি কিভাবে ডিসকাস করবা যে এই ম্যাথটা নিয়ে যা ভাই অত নাম্বার লাগতে এত নাম্বার ম্যাথটা বুঝি নাই। আর আরেকটা জিনিস হইতেছে ভাই, তোমাদের জন্য এফোর্ট দিচ্ছি, তো তোমার যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করবে, এটা কোনো বাধ্যবাধকতা না ভাই, জাস্ট রিকোয়েস্ট। তো চলো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই, এবং এটা হইতেছে ভাই আমাদের চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, এবং এই চ্যাপ্টারটা করলে আমরা মোটামুটি স্থিতিবিদ্যা শেষ হয়ে যাবে আমাদের, এবং আমরা স্থিতিবিদ্যা মানে বেশ ভালোভাবে পারবো যদি আমরা 35টা লেকচারই সবগুলো দেখে আসি। আমাদের আসলে কোনো ম্যাথই তেমন একটা আটকাতে পারবে না। যদি কেউ আমার কোনো লেকচার 1 থেকে স্টার্ট করে একটাও বাদ না দিয়ে 35 পর্যন্ত দেখতে থাকে, আমি তাকে এতটুকু অ্যাসিওর করতে পারি বা এতটুকু গ্যারান্টি দিতে পারি, তার এইচএসসি এবং এডমিশনে এই চ্যাপ্টারটা নিয়ে একটা সিঙ্গেল প্রবলেমও থাকা উচিত না, যদি সে সবগুলো ম্যাথ বুঝে বুঝে দেখে, রাইট? আপনারা এটা করে দেখবেন, এটা আপনাকে আমি অ্যাসিউরিটি করতেছি ভাই, ঠিক আছে? আচ্ছা চলেন তাহলে আমি ম্যাথটাই পড়ে দেখি এখানে আমাকে এই ম্যাথটাতে কি বলা হয়েছে। দেখেন এই ম্যাথটাতে আপনাকে বলতেছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো এটা মানেটা কি? এটা মানে হচ্ছে একটা ত্রিভুজ এবিসি আছে, যেটা হচ্ছে কি বলেন তো, যেটা হচ্ছে ভাই সমদ্বিবাহু সমকোণী। তাহলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এবং এটা কিন্তু আমার সমদ্বিবাহু হবে। দ্যাট মিনস সমদ্বিবাহু কোনটা হয়, এই যে ভূমি এবং লম্ব, এরা কি হবে, পরস্পর সমান হবে। সো এটা হচ্ছে আমার এখানে লম্ব, এটা এটা হচ্ছে আমার এখানে অতিভুজ, সো এটা আমার হচ্ছে অতিভুজ। তার মানে দেখেন এটা কি হয়ে গেল বলেন তো, এটা হয়ে গেল ভাই হচ্ছে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন সমান বাহু কোনগুলো বলো তো ভাই? একটা সমান বাহু হচ্ছে তোমার এবি, এবং একটা সমান বাহু হচ্ছে এসি, এবং এদের প্রত্যেকের দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু, 4 মিটার করে। সো এখানে চলো আমি ধরে নিচ্ছি এটা বি বিন্দু, এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। কেন এভাবে ধরলাম? কারণ এই এবি বাহুটা এবং এসি বাহুটা কিন্তু পরস্পর সমান, তার মানে মাঝখানে হইতে হবে, এই জন্য এখানে আমি একে রাখলাম। দ্যাট মিনস দেখো এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে কতটুকু তোমার এখানে, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু তোমার এখানে 4 মিটার। তাহলে আমি যদি এখানে দৈর্ঘ্যগুলো লিখতে চাই, দেখো এখানে আমি কি লিখবো, এখানে এখানে আমি লিখবো হচ্ছে তোমার এবি যেটা আছে এটা হচ্ছে তোমার ভাই 4 মিটার, এবং তোমার যে এসিটা আছে এটাও কিন্তু তোমার এখানে 4 মিটার। সো এসি দুইটা সমান বাহু, এবং এদের দৈর্ঘ্য কতটুকু বলো তো ভাই, 4 মিটার করে, রাইট? তাহলে এটাও কিন্তু তোমার এখানে 4 মিটার হবে। এরপরে দেখো তোমাকে বলতেছে কি, এরপরে বলতেছে তোমাকে এ কমা বি এবং সি বিন্দুতে, মানে এই এ বিন্দু, এই বি বিন্দু এবং এই সি বিন্দুতে একটি বলের, মানে একটা বল আছে, একটা ফোর্স আছে, ওই বলের ভ্রামক যথাক্রমে 8,8,16। দ্যাট মিনস আমরা যদি বলটাকে যদি এফ ধরে নিই, তাহলে তোমার কোশ্চেনে কি দিছে দেখো তো, এ বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক ইকুয়ালস টু কত হবে বলো তো? 8 হবে না? কারণ এখানে দেখো এ বলের ভ্রামকটা এ বিন্দুর সাপেক্ষে বলছে, এই বলটার ভ্রামক হচ্ছে 8, এবং আমি বলটাকে এফ ধরে নিছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক, এটাও কতটুকু বলো তো ভাই, 8। আর এরপর আমরা লিখতে পারি সি বিন্দুর সাপেক্ষে দেওয়া আছে দেখো এফ বলের ভ্রামক কতটুকু, 16, এবং এগুলো কিন্তু এককটা দেওয়া আছে কত দেখো, কেজি মিটার। তাহলে এই ভ্রামকের দেওয়া একক দেওয়া আছে আমার কেজি মিটার, সো এটার একক হবে কেজি মিটার, এটার একক হবে আমার এখানে কেজি মিটার। এবার একটা তুমি জিনিস এখানে খেয়াল করে দেখো, দেখো বেসিক্যালি আমরা ভ্রামকটা আমরা কিভাবে বের করি। ধরো সাপোজ হচ্ছে যে আমরা যদি এখানে তোমাকে একটু করে মুছে এখানে দেখাই যে কোন একটা বলের ভ্রামক, কোন একটা বিন্দুর সাপেক্ষে ভ্রামক আমরা কিভাবে বের করি, ওই বলটাকে নিই এবং আমরা লম্ব ডিস্টেন্স বের করি। তো সাপোজ ধরো তোমার হচ্ছে যে এইখানে এই খেয়াল করে দেখো এ বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামককে তুমি 8 বলতেছো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, বল হচ্ছে এফ আর ইন্টু লম্ব দূরত্ব, লম্ব দূরত্বকে যদি আমি এক্স ধরে নিই, আর বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামককে তুমি কত বলতে পারো, এফ। দেখো যেহেতু এই দোনোটা ভ্রামক সমান, তাহলে এইটা যদি সমান হইতে হয়, তো এখানে তো এফ বল বসছে, তো এখানে কত হবে, এক্স বসবে না? এখানে কত বসবে বলতো, এক্সই বসবে। আমি তোমাকে জিনিসটা একটু করে বুঝাই, এখানে খেয়াল করে দেখো, এখানে তুমি বলতেছো কি এ বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামককে তুমি 8 বলতেছো, আবার অনুরূপ ভাবে বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামককে তুমি আবার 8 বলতেছো। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এফ বল থেকে আসলে এই এ বিন্দু এবং বি বিন্দুর তোমার হচ্ছে লম্ব দূরত্ব সমান, কারণ যেহেতু এখানে তো বল চেঞ্জ হচ্ছে না, এখানে বল তো সমান, তাই না? এখানে যেহেতু দোনোটার বল সমান, তাহলে এইটা যদি মানে এই রাইট হ্যান্ড সাইড যদি লেফট হ্যান্ড সাইডে সমান হইতে হয় দোনোটার ক্ষেত্রেই, তাহলে এই যে লম্ব দূরত্ব এই দুটার ভ্যালু কি হইতে হবে, সমান হইতে হবে। কারণ এখানে কি জানো, আমরা কি জানি, ভ্রামক ইকুয়ালস আমরা জানি হচ্ছে তোমার ভাই বল ইন্টু তোমার হচ্ছে ভাই লম্ব দূরত্ব, রাইট? তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এ বিন্দুর সাপেক্ষে তুমি ভ্রামকটাকে কত বলছো, 8 বলছো না? আবার বি বিন্দুর সাপেক্ষ ভ্রামককে তুমি 8 বলছো, তো বল তো তোমার দোনোটাতেই এফ, তার মানে এটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই লম্ব দূরত্ব যেটা আছে এটাকে দোনোটাতেই সমান হইতে হবে। আচ্ছা লম্ব দূরত্ব সমান মানেটা কি? এটার মানেটা হচ্ছে আসলে ভাই এফ বল কাজ করবে এই দিক দিয়ে কোথাও, এই এ বিবাহুর সমান্তরালে। কেন সমান্তরালে? এ বিবাহুর সমান্তরালে যদি কাজ করে, দেখো এ থেকে এটার লম্ব দূরত্ব যদি এক্স হয়,
বি থেকেও কিন্তু এটা লম্ব দূরত্ব কত হবে বলো তো, এক্সই হবে। অন্যভাবে যদি সমান্তরাল ভাবে যদি কাজ না করতো তাহলে কিন্তু হইতো না। তাহলে এফ বলটা কাজ করবে কিভাবে, তোমার হচ্ছে ভাই সমান্তরালে। তাহলে এই লেখাগুলোকে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, চলো আমি পরিষ্কার করে তোমাকে এখানে দেখাই। আমরা এখানে লিখবো যেহেতু এ ও বি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামকের মান সমান, তাই এফ বল হতে এ ও বি বিন্দুর লম্ব দূরত্ব সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ এফ বল এ বি রেখার সমান্তরালে ক্রিয়াশীল। আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক নম্বর এখানে এফ এক্স ইকুয়াল টু 8, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, এফ এক্স ইকুয়াল টু 8 পেয়ে যাচ্ছি। তো এখানে আমি এফ এর ভ্যালু জানি না, আমি এক্স এর ভ্যালু জানি না। এবার দেখো তো আমি যদি এই সি বিন্দুর সাপেক্ষে এই এফ বলের ভ্রামক আমরা কত পাইছিলাম, 16 পাইছিলাম, রাইট। এই 16 কে আমরা কি লিখতে পারি দেখো তো, সি বিন্দুর সাপেক্ষে এফ বলের ভ্রামক, তাহলে মূল বল হচ্ছে এফ। তো সি বিন্দুর সাপেক্ষে বের করবা, তাহলে এফ থেকে সি এর লম্ব দূরত্ব সেটা কত হবে, এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার 4, এতটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স, তাহলে ডিস্টেন্স হবে 4 প্লাস এক্স, রাইট। তাহলে দেখো তো এখানে তুমি কি করতে পারো, এটাকে তুমি 1 নাম্বার দাও, এটাকে তুমি হচ্ছে ভাই 2 নাম্বার দাও। তুমি যদি এখন এখানে 1 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো তো কত পাচ্ছ এখানে, দেখো এখানে এই পাশে আছে এফ এক্স, এই পাশে থাকবে তোমার এফ ইন্টু 4 প্লাস এক্স, আর এটা কত থাকবে, এটা থাকবে 8, এটা হচ্ছে এখানে 16 আছে, রাইট। সো এখানে দেখো কাটাকাটি করলে কত আসবে, এটা আসবে হাফ, এখানে এফ এবং এফ কাটা যাবে, তাহলে দেখো তোমার এই পাশে আসবে ক্রস গুণফল করলে 2x ইকুয়াল টু 4 প্লাস এক্স আসবে। আর তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু তোমার এখানে 4 মিটার আসবে, যেহেতু এগুলো সবগুলো মিটারে দেওয়া, রাইট। সো এখানে তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে এফ বলটা এবি রেখা হতে 4 মিটার নিচে সমান্তরালে ক্রিয়াশীল, রাইট। এটা একটা আমার আনসার। আমাকে ক্রিয়াটার এই এফ বলের মান বের করতে বসে এবং গতিপথ বের করতে বসে। তখন আমি যদি এক্স এর মানটা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, তাহলে দেখো তো কত আসবে, এক্স এর মান, এফ তো এখানে আছে, এক্স এর মান 4, তাহলে এখানে আসবে 8, তাহলে এখানে আসলে এফ এর ভ্যালু কত আসবে, এফ এর ভ্যালু কিন্তু তোমার এখানে 2, এটা কিন্তু কত হবে, কেজি মিটার হবে, অথবা 2, যেহেতু এফ বলের মান জিজ্ঞেস করছে, তাহলে এখানে কত হবে, এফ ইকুয়ালস টু হবে তোমার 2 নিউটন, রাইট। আর আমরা জানি বলের একক কত হয়, নিউটন হয়, সেটা হবে নিউটন। সো এটা হচ্ছে তোমার এখানে কি হবে বলো তো, আনসার। আশা করি তোমরা এখানে ম্যাথটা বুঝতে পারছো। তাহলে এইটার যদি আমরা আনসারটাকে যদি সুন্দরভাবে লিখতে চাইতাম, কিভাবে লিখতাম দেখো তো, আমি তাহলে এখানে লিখতাম তোমার হচ্ছে যে অর্থাৎ এফ বলটির মান 2 নিউটন এবং ইহা এবি এর 4 মিটার নিচে সমান্তরালে ক্রিয়াশীল। সো তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো তো, আমরা বললাম অর্থাৎ এফ বলটির মান 2 নিউটন এবং ইহা এবি এর নিচে, তো এবি এর 4 মিটার নিচে সমান্তরালে ক্রিয়াশীল। সো এটাই হবে কি বলতো ভাই আমার, এটা হচ্ছে আমার ভাই আনসার। সো আসলে যেটা বলতে গেলে এটা হচ্ছে আমাদের একটা ফাইনাল ম্যাথ এই চ্যাপ্টারের। সো এই চ্যাপ্টারের আসলে আর তেমন কোনো টাইপের ম্যাথ আমি বাকি রাখি নেই, আর তেমন কোনো না আর কোনো টাইপেরই ম্যাথ আসলে বাকি নেই, যেগুলো তোমার পরীক্ষা আসবে, মানে যেগুলো তোমার কোথায় আসবে বলো তো, এইচএসসি প্লাস এডমিশনে আসবে। এখন তুমি চাইলে অন্যান্য জায়গারও আইআইটির ম্যাথ করো, সমস্যা নাই। তো তো ওগুলো তো আমরা করবো না, না, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট হচ্ছে ভাই সিলেকশন হওয়া, মানে এই যে বুয়েট, তারপর হচ্ছে কুয়েট টুয়েট, এগুলোতে সিলেকশন হওয়া, প্লাস হইতেছে তোমার এইচএসসি তে ভালো করা। সো আসলে আমরা কিন্তু বেশি একদম যে খুব ফাটাফাটি কঠিন এরকমও কোনো ম্যাথ নিই নাই, একদম খুব সোজা ম্যাথও আমরা নিই নাই। এই 1 থেকে 35টা লেকচার তুমি আসলে আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবা। আর যদি আমার যদি কোনো ভুল থাকে আমাকে হইতেছে তোমরা শুধরে দিতে পারো জিনিসটা, হ্যাঁ। আর তো আজকে তাহলে এতটুকুই থাক, সবাই ভালো থাকবেন। এর মাধ্যমে হচ্ছে আমাদের সিডিবিতে চ্যাপ্টারটা শেষ হইলো। ওকে, গুড বাই, আসসালামু আলাইকুম।